নমস্কার, টেক আড্ডার আরেকটা এপিসোডে আপনাদের স্বাগত। আজকেও আমাদের আলোচনার বিষয় কম্পিউটার সংক্রান্ত। আজকে আমরা কম্পিউটারের স্টোরেজ নিয়ে একটু আলোচনা করি। কম্পিউটারের স্টোরেজ আমরা কি বলি সহজ ভাষায়? হার্ড ডিস্ক, তাই তো? হার্ড ডিস্ক একসময় যদিও সত্যি এটা হার্ড ডিস্ক ছিল, আজকের দিনে সেটা আর হার্ড ডিস্ক নেই। আজকের দিনে সেটা হয়ে গেছে এসএসডি, সলিড স্টেট ড্রাইভ। হার্ড ডিস্ক ড্রাইভ নেই। তো যাই হোক, তাই বলে কি হার্ড ডিস্ক নেই বা হার্ড ডিস্ক ব্যবহার হয় না? আজও হার্ড ডিস্ক আছে, আজও হার্ড ডিস্কের ব্যবহার হয়। কি কারণে ব্যবহার হয় জানেন তো? স্টোরেজ হিসেবে। আর এসএসডিটা ব্যবহার হয় সফটওয়্যার চালানোর জন্য, উইন্ডোজ ইনস্টল করার জন্য। তো এই যে হার্ড ডিস্ক আর এসএসডি, এর কিছু ভাগ আছে, এর কিছু ধরন আছে, সেগুলো নিয়ে আমরা আজকে একটু কথা বলবো। আর এই পরিবর্তনটা নিয়েও আমরা একটু কথা বলবো। আজ থেকে বহু বছর আগে যখন প্রথম কম্পিউটার তৈরি হয়, তখন হার্ড ডিস্ক ছিল না, কম্পিউটার চলতো ফ্লপি ড্রাইভ দিয়ে। ক্রমশ পরিবর্তনের সাথে সাথে কম্পিউটারে হার্ড ডিস্ক এলো। প্রথম হার্ড ডিস্ক ছিল 40 মেগাবাইট মাত্র। সেখান থেকে আজকের দিনে এই 14 টেরাবাইট, 8 টেরাবাইট এইসব হার্ড ডিস্ক। যাই হোক, হার্ড ডিস্কে কি থাকে জানেন তো? হার্ড ডিস্কের যে জিনিসটা আপনারা দেখেন, তার ভেতরে একটা স্পিন্ডল থাকে। সেই স্পিন্ডলের মধ্যে কটা প্লেট বা প্ল্যাটার বসানো আছে। স্পিন্ডলটা একটা মোটর দিয়ে ঘোরানো হয়, প্ল্যাটারগুলো ঘুরতে থাকে। এবং আপনারা যদি কখনো রেকর্ড প্লেয়ার দেখে থাকেন, তাহলে দেখবেন রেকর্ড প্লেয়ার একটা হেড থাকে, যেটা এসে রেকর্ডের ওপর বসে এবং রেকর্ড থেকে শব্দটা বেরোয়। তো এরকমই হার্ড ডিস্কেও ওরকম হেড থাকে। ওই প্ল্যাটারটা যে ঘুরতে থাকে, ওর উপরে হেডটা চলতে থাকে এবং হার্ড ডিস্কের থেকে ডেটা কম্পিউটার নেয় বা হার্ড ডিস্কে ডেটা কম্পিউটার রাখে। এটা হচ্ছে হার্ড ডিস্ক। হার্ড ডিস্কের কিছু লিমিটেশন আছে। প্রথম লিমিটেশন হচ্ছে যে এর স্পিড খুব বেশি হতে পারে না। তার কারণ, যেহেতু এটা রোটেটিং ডিস্ক, এই রোটেশনের একটা স্পিড আছে, একটা নির্দিষ্ট মাপ আছে। দেখবেন হার্ড ডিস্কের গায়ে লেখা থাকে 5400 আরপিএম, 7200 আরপিএম, 10,000 আরপিএম। এইটা হচ্ছে এই স্পিন্ডলটা রোটেশন স্পিড বা ডিস্কগুলোর রোটেশন স্পিড। এই যে ডিস্কগুলোর রোটেশন স্পিড, এর উপরে ডিপেন্ড করে হার্ড ডিস্কের স্পিড কতটা হবে। অবশ্যই আরেকটা জিনিসের উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে হার্ড ডিস্কের ক্যাশ মেমোরি কতটা আছে তার উপরে। কোনো হার্ড ডিস্কে 32 এমবি ক্যাশ মেমোরি থাকে, কোনো হার্ড ডিস্কে 64 এমবি, কোনো হার্ড ডিস্কে 128 এমবি, কোনো হার্ড ডিস্কে 256 এমবি। ক্যাশ মেমোরি যত বড় হয় তত হার্ড ডিস্কের স্পিডটা একটু ভালো হয়। যারা এই ক্যাশ মেমোরি কি জিনিস সেটা জানেন না, আমার ক্যাশ মেমোরি নিয়ে একটা ভিডিও আছে, সেটা একটু দেখে নেবেন, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রইল। আরেকটা কারণে হার্ড ডিস্কের স্পিড ভালো হয়, সেটা হচ্ছে স্পিড। 5400 আরপিএম এর হার্ড ডিস্কের যে স্পিড পাবেন আপনি, অবশ্যই 10,000 আরপিএম এর হার্ড ডিস্কে তার থেকে অনেক বেশি স্পিড পাবেন। তো এটা হচ্ছে হার্ড ডিস্কের একটা বড় লিমিটেশন। দ্বিতীয় লিমিটেশন হচ্ছে, যেহেতু এটা রোটেটিং ডিস্ক, মেকানিক্যাল ডিভাইস, সেক্ষেত্রে খারাপ হওয়ার একটা সম্ভাবনা সবসময়ই থাকে। তৃতীয়ত, এটা অত্যন্ত ডেলিকেট। কোনো কারণে ধাক্কা লাগলো, ঝাঁকুনি লাগলো, পড়ে গেল বা অন্য কোনো কিছু হলো, এর কিন্তু খারাপ হয়ে যাবে, এর ভেতরে সমস্ত ডেটা আপনার নষ্ট হয়ে যাবে। এখানে এলো এসএসডি। এসএসডি হচ্ছে সলিড স্টেট ড্রাইভ। সলিড স্টেট ড্রাইভ কি ব্যবহার করা হয়? পেন ড্রাইভ দেখেছেন তো? পেন ড্রাইভে তো স্টোরেজ থাকে, কি থাকে? পেন ড্রাইভের মধ্যে ফ্ল্যাশ মেমোরি থাকে, নন ভোলাটাইল ফ্ল্যাশ মেমোরি। নন ভোলাটাইল তার জন্য কি হয়, এতে ভোল্টেজ বা সাপ্লাই বা কারেন্ট না দিলেও এর ভেতরে স্টোরেজটা থাকে, যা আপনি রাখছেন থাকবে। এই নন ভোলাটাইল ফ্ল্যাশ মেমোরি দিয়ে এসএসডি তৈরি হয়, ন্যান্ড গেট। তো এই নন ভোলাটাইল ফ্ল্যাশ মেমোরি দিয়ে এসএসডি তৈরি হয়, সেক্ষেত্রে যেটা হলো সলিড স্টেট, এর পড়ে গিয়ে নষ্ট হওয়ার ভয় নেই, ধাক্কা লাগিয়ে খারাপ হওয়ার ভয় কম, বা অন্য কোনো ভাবে খারাপ হয়ে যাওয়ার ভয় কম। দ্বিতীয়ত, যেহেতু এটা সলিড স্টেট এবং পুরোটাই ইলেকট্রিক্যাল ব্যবস্থাপনায় চলে, এর মধ্যে কোনো রোটেটিং পার্ট নেই, সেহেতু স্পিড অনেক বেশি। যেখানে আমরা হার্ড ডিস্কের ক্ষেত্রে আমরা জানতাম যে SATA 1, সেখানে আমরা পেতাম 150 এমবিপিএস স্পিড, SATA 2 তে পেতাম 300 এমবিপিএস স্পিড,
SATA 3 তে আমরা পেতাম 600 Mbps স্পিড বা 6 Gbps বলি এখন আমরা SATA 6। কিন্তু সবকিছুর পরেও আমরা হার্ড ডিস্কে খুব বেশি হলে 600 থেকে 800 Mbps স্পিড পেতে পারি, কিন্তু এসএসডির ক্ষেত্রে এই স্পিডটা প্রায় ডাবল, প্রায় 1500 থেকে 2000 মেগাবাইট পার সেকেন্ড, এতটাই স্পিডের ডিফারেন্স। এরপরে এই এসএসডি যখন এনভিএমই এসএসডি হয়ে গেল, মানে মাদারবোর্ডে ডাইরেক্ট কানেক্ট হওয়া সম্ভব এরকম এসএসডি হয়ে গেল, তখন এই স্পিডটা আরো বেড়ে গেল 2500, 3000, 4000, 5000 মেগাবাইট পার সেকেন্ড অব্দি রিড রাইট স্পিডে পৌঁছে গেল। এটা হচ্ছে এসএসডির সুবিধা। দ্বিতীয় সুবিধা, এসএসডি যেহেতু সলিড স্টেট, মুভেবল পার্ট নেই, এর খারাপ হওয়ার সম্ভাবনা কম, লাইফ বেশি। তাহলে এবার কি করা যাবে? হার্ড ডিস্কে অনেকটা স্টোরেজ পাওয়া যায় অনেক কম দামে, এসএসডি খুব দামি, হার্ড ডিস্কের দামে এসএসডি তে খুব সামান্য স্টোরেজ পাওয়া যায় একই দামে। তাহলে উপায়টা কোথায়? এসএসএইচডি, সলিড স্টেট হাইব্রিড ড্রাইভ বা সলিড স্টেট হার্ড ড্রাইভ। ব্যাপারটা কি জানেন তো? ব্যাপারটা কিছুই না, ওটা একটা হার্ড ড্রাইভ, রোটেটিং ড্রাইভ, কিন্তু তার সাথে একটা 8 জিবি বা 16 জিবি বা 32 জিবি এসএসডি ইন্টিগ্রেট করা আছে, এবং এটা এমন ভাবেই করা আছে যে এর শুরুটা ওই এসএসডি দিয়ে হয়, তারপরে হার্ড ড্রাইভে যায়। তার ফলে কি হয়, যখন আপনি উইন্ডোজ ইনস্টল করছেন বা অপারেটিং সিস্টেম ইনস্টল করছেন, সেটা ইনস্টল হয় এসএসডিটার মধ্যে, মানে এসএসডি অংশটুকুতে। তার ফলে আপনার কম্পিউটার স্পিডটা বাড়ে, উইন্ডোজটা তাড়াতাড়ি খোলে, কম্পিউটার তাড়াতাড়ি বুট করে, কম্পিউটারের স্পিড বাড়ে। অ্যাট দ্য সেম টাইম যেহেতু হার্ড ডিস্কটা পেছনে রয়ে গেল, সেই ডেটা স্টোরেজটা আপনি পেয়ে গেলেন, অনেকটা ডেটা স্টোরেজ। অ্যাডভান্টেজটা কোথায় হলো? এর দামটা এসএসডির থেকে অনেক কম, কিন্তু হার্ড ডিস্কের থেকে একটু বেশি, এটি লোকের কাছে সেটা অ্যাফোর্ডেবল হলো। এভাবে একটা হাইব্রিড ড্রাইভ তৈরি হলো, যেটা দুটোরই কিছুটা নিয়ে একটা মাঝামাঝি ব্যবস্থা তৈরি হলো, যাতে সাধারণ মানুষের সুবিধাযোগ্য হয়। যদিও এখন হাইব্রিড ড্রাইভের ব্যবহার খুবই কমে এসছে, যেহেতু এখন এসএসডির দামটা ক্রমশ কমছে, সেহেতু হাইব্রিড ড্রাইভের ব্যবহারও ধীরে ধীরে কমে যাচ্ছে। কিন্তু হার্ড ডিস্ক ড্রাইভ এখনো আছে, এখনো ব্যবহার হচ্ছে, হয়তো ভবিষ্যতেও ব্যবহার হবে। আর এসএসডি তো আমাদের ভবিষ্যৎ, কিন্তু এসএসএইচডির ব্যবহার হয়তো ধীরে ধীরে সময়ের সাথে সাথে বন্ধ হয়ে যাবে। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে, চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। আর যদি মনে হয় আর কিছু জানার আছে, আরো কিছু জানতে চাইছেন, তাহলে কমেন্টে লিখুন, বা ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটায় কোনো পরিবর্তন পরিমার্জনের প্রয়োজন আছে কিনা, সেটাও আপনারা কমেন্টে জানান। অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দিতে বা কমেন্টের সমালোচনা গুলোকে ব্যবহার করে নিজেকে আরো উন্নত করতে। ধন্যবাদ।